প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও ভালো আছেন। ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার, জাতীয় সংসদ নির্বাচন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার ৩ স্বীকারোক্তি, নাম কেউ শোনেনি সে সংস্থা পেয়েছে $29 মিলিয়ন, বাংলাদেশকে সহায়তা নিয়ে ট্রাম্প। দৈনিক সমকাল, কোনো কাজেই গতি নেই, নাগরিক সেবা লাটে, ডেভিল হান্টেও থামেনি ডাকাতি, চুরি, ছিনতাই, নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন। দৈনিক যুগান্তর, মোজাম্মেল ও ভুয়া মুক্তিযোদ্ধা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রমরমা সনদ বাণিজ্য। যশোর জেলা সম্মেলনে তারেক রহমান, সরকার গঠন করলে প্রধান কাজ হবে দেশ পুনর্গঠন। কালের কণ্ঠ, 6 মাসে 16 দলের জন্ম, আগামী জুনে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট। দৈনিক ইত্তেফাক, দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি, যশোর বিএনপির সম্মেলনে তারেক রহমান। আগে স্থানীয় সরকারের নির্বাচন, পরে যৌক্তিক সময়ে নির্বাচন দিন, জাতীয় নির্বাচন দিন, চাঁদপুর লক্ষ্মীপুরে জামায়াতের আমির। বাংলাদেশ প্রতিদিন, মাস্টার মাইন্ড প্রথম আলো ডেইলি স্টার, বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র। দৈনিক মানব জমিন, গরমে লোডশেডিং এর সংখ্যা, সমস্যা গ্যাসেও, সরেজমিন 4 জেলা, কেউ কারো কথা শুনছে না, ভোট হলে ভালো, কঠোর সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প। আমার দেশ, মডেল মসজিদে অঢেল দুর্নীতি, রিমান্ডে আলেমদের জিজ্ঞাসাবাদ করতেন সন্তোষ শর্মা। রূপালী বাংলাদেশ, থামছে না অ্যাম্বুলেন্স বাণিজ্য, ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। কালবেলার শিরোনাম, ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগে ভাটা, বাংলাদেশে $29 মিলিয়ন যায় 2 কর্মীর এক প্রতিষ্ঠানে। দৈনিক করতোয়া, 2 সদস্যের অচেনা প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন সহায়তা। দৈনিক ইনকেলাব, চীনের বন্ধুত্বে বহুমাত্রিক সম্ভাবনা, মিথ্যা মামলা, ভুয়া ওয়ারেন্ট। দৈনিক জনকণ্ঠ, সব স্থানীয় সরকার নির্বাচন হতে পারে একসঙ্গে, রাজধানী সহ বিভিন্ন স্থানে ঝড়ো হওয়া, শিলাবৃষ্টি। দৈনিক সংগ্রাম, জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে, ভারতের সাথে 86 অসম গোপন চুক্তি প্রকাশ ও বাতিল দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনকাল। মাসুদ করিম, আপনি শুনলেন নির্বাচন নিয়ে আজকে বেশ কিছু কথাবার্তা আছে, বিশেষ করে ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার। কোন নির্বাচন, জাতীয় নাকি স্থানীয় সরকার? জামাত স্পষ্ট করে বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে যৌক্তিক সময়ে নির্বাচন, জাতীয় নির্বাচন। তারেক রহমান বলেছেন দেশ পুনর্গঠনে দ্রুত সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি। আবার নির্বাচন সংস্কার কমিশন বলেছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। ধন্যবাদ। এখানে যে বিষয়গুলি, বক্তব্যগুলি আসছে, এগুলি কোনোটার ব্যাপারেই কোনো একটা ফার্ম ব্যাপার নাই। যেমন পত্রিকায় যেটা আসছে যে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন দিতে চায়, এটা তো চায়, বিভিন্ন সময় বিভিন্ন কিছু চায়, মানে ডিজায়ার আর কি, ডিজায়ার, এবং এগুলি ঠিক থাকে না অনেক সময়। যেটা চেয়েছিল যে ডিসেম্বরের মধ্যেই মানে সব কয়টা সংস্কার কমিটির রিপোর্ট এসে যাবে এবং জানুয়ারিতে বৈঠক করে তারা সেই কাজগুলি তো ডিলে হচ্ছে। সুতরাং চাওয়ার সাথে পাওয়ার মিল নাও থাকতে পারে, এটাকে নিয়ে আপনি ফার্ম বসে থাকা যাচ্ছে। সেকেন্ড হইল যে বিএনপি যেটা বলছে যে তারা দ্রুততম সময় নির্বাচন চায়, বিকজ বিএনপি একটা লার্জেস্ট পার্টি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন যদি আগে হয়, দ্রুত সময় হয়, তারা আশা করতেছে তারা ক্ষমতায় যাবে, সেই কারণে তারা চাচ্ছে। জামাতে ইসলামী জিনিসটা তাদের অনেক কিছু কাজ বাকি আছে, তারা সেই তুলনায় এত বড় দল না, যাতে অতীতে যে ইলেকশনের যে তারা যে রেজাল্ট, সেই রেজাল্টগুলি দেখলে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সেখানে তারা দল গোছাতে চায়, তারা দল গোছাতে চায় এবং তাদের দলের এখন পর্যন্ত নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনটাও কিন্তু নির্বাচনের জন্য, নির্বাচনের জন্য প্রয়োজন, সেটাও কিন্তু এখনো হয় নাই।
তারপরে স্থানীয় সরকার নির্বাচনে, কারণ এই সমস্ত জামাত ইসলামীর যে একটা স্ট্র্যাটেজি আমরা সবসময় লক্ষ্য করি যে তারা কিছুটা নির্দলীয় ভাব নিয়ে তারা কাজগুলি করে। তো সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হইলে সেইখানে জামাতে ইসলামী সাধারণ মানুষের সাথে মিশে টিশে সেইভাবে কাজ করে দলীয় ব্যানারটা তারা অত পপুলার নাও থাকতে পারে। এই সমস্ত দিক চিন্তা করে যার যার দলীয় অবস্থান থেকে ব্যাপারগুলি ব্যাখ্যায়িত হচ্ছে। বিএনপির সমস্যাটা হলো যে বিএনপি যেহেতু এই মুহূর্তে তাদের পপুলারিটিটা আছে, সেখানে দ্রুত ক্ষমতায় গেলে তারা জিনিসগুলি করতে পারছে। তো এখন ইলেকশন হইলে অবশ্যই বিএনপি ক্ষমতা যাবে, এটা বলা বাহুল্য। তো সেই সব দিক থেকে যার যার অবস্থান থেকে তারা কথাগুলি বলছে। কিন্তু আমরা যেটা মনে করি যে বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এবং একই সঙ্গে সংস্কার করার জন্য এই যে ডিজায়ার্ড মানে প্রত্যাশিত, এটা কি বলবো, গণ অভ্যুত্থান হয়েছে জনগণ এবং ছাত্র এবং জনতা মিলিত, সেটার একটা মূল উদ্দেশ্য ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার এবং গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়। কারণ গত আমলে 3টা নির্বাচনে ভালো পার্টিসিপেশন বা গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না, সেটা সেই জন্যে। আর দ্বিতীয় হলো যে প্রতিষ্ঠানগুলি ভালোভাবে কাজ না করায় জনগণের জবাবদিহিতাগুলি করেনি। এইসব সংস্কারগুলি করা প্রয়োজন। এখন কথা হলো যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাদের, তারা কি এই ফুল সংস্কার করে যেতে পারবে, সেটা একটা প্রশ্ন এখানে এসে যাচ্ছে। সেই জন্যই সবাই বলছে যে যদি একটা যৌক্তিক সংস্কার করে যত দ্রুত সময় নির্বাচন দেওয়া যায়। এই যৌক্তিকটা নিয়েও তো নানা ধরনের প্রশ্ন আছে, যে আপনার কাছে যেটা যৌক্তিক আমার কাছে সেটা যৌক্তিক না, সেটাও তো এই জায়গায় কিন্তু পরিস্থিতিটা বিবেচনা করে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অ্যাসেস করে দেখতে হবে যে তিনি যেন বেশি দিন ক্ষমতায় থাকার লোভ সংবরণ করার না পারলে তাইলে সেই জিনিসটা কিন্তু এটা হিতে বিপরীত হইতে পারে। একেবারে আপনি যথার্থ বলেছেন। ঠিক এই সময়ে যেমন কালের কণ্ঠে শিরোনাম হয়েছে 6 মাসে 16 দলের জন্ম, এবং 26 তারিখ বা 27 তারিখ আরেকটি দলের জন্ম হচ্ছে ছাত্রদের নেতৃত্বে। তো সবকিছু মিলিয়ে কি অবস্থা এখন? এই যে ইলেকশনকে সামনে রেখে দল নতুন গঠন করার এই যে কালচার, এটা একেবারে নতুন না আমাদের দেশে, এগুলি হচ্ছে। কিন্তু মানে আখেরে দেখা গেছে যে আমাদের দেশে আগের ইলেকশনগুলি যদি চিন্তা করি, সেখানে বড় দলগুলিরই প্রাধান্য থেকেছে। এখন এইবারের প্রেক্ষাপটটা একটু অবশ্যই ভিন্ন। আমি বলবো যে একটা, কিন্তু ছাত্ররা তো যেটা প্রত্যাশা করছে যে তাদের দলেই বড় হয়ে উঠবে, সেটা তারা প্রত্যাশা করছে। সেটা বড় হয়ে উঠবে কিনা সময়ের প্রেক্ষিতে আমরা বলতে পারবো, কিন্তু এখন তো তারা সেটা প্রত্যাশা করবে, যেহেতু তারা এত বড় একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদের জন্ম হয়েছে। কিন্তু এই সমস্ত বিষয়গুলিতে আমি আবারও বলবো যে জিনিসগুলি যদি মানে সরকারের প্যাট্রোনাইজেশনে হয়ে থাকে, তাহলে সেই জিনিসগুলি কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাপারে কিন্তু বিএনপিরও বক্তব্য উঠেছে যে সরকারি প্রচ্ছয়ে সরকারি মদতে রাজনৈতিক দলের সুযোগ সুবিধা এটা মেনে নেওয়া হবে না। এখন এটা, হ্যাঁ সেটা ঠিক আছে, তারা মেনে নেওয়া হবে না। কিন্তু এখন এই দলগুলি আবার রেজিস্ট্রেশন দিয়ে নির্বাচনে আসবে, কয়টা আসন দিবে না দিবে, আমার মনে হয় শেষ পর্যন্ত যে জিনিসটা সবার চোখে আসতে পারে, এগুলি তো বারবারই চেঞ্জ হচ্ছে, বিকজ এটা ইলেকশনের সামনে পলিটিক্যাল মেরুকরণ হচ্ছে। এটা আমার মনে হয় যে পাওয়ার শেয়ারিং কুড বি দ্য মেইন ফ্যাক্টর। কারণ ছাত্ররা যেহেতু অভ্যুত্থান করেছে, তারা একটা দল গঠন করেছে, তারা চাইবে নেক্সট ক্ষমতার পাওয়ারের ভাগিদার হতে। যদি বিএনপি রাজি হয় তাদেরকে কিছু আসন দিতে বা মন্ত্রী দিতে, সেই জায়গায় মেরুকরণটা কি দাঁড়ায় সেটাও হয়তো আমরা আগামী দিনে দেখতে পারবো। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের একটি বক্তব্য প্রকাশ হয়েছে পত্রপত্রিকায়, এবং একেবারে খুব গুরুত্বপূর্ণ সারে, নাম কেউ শোনেনি সে সংস্থা পেয়েছে $29 মিলিয়ন। এটা হলো যে আমেরিকার যে রাজনীতিতে যে পরিবর্তন হয়েছে, বাইডেন প্রশাসন যাওয়ার পরে ট্রাম্প প্রশাসনের প্রধান টার্গেটই ছিল ইউএসএআইডি। ইউএসএআইডি হলো আমেরিকার সাহায্যগুলি বিভিন্ন দেশে দিয়ে থাকে, এবং এই সংস্থার কাজের দুর্নীতি ও নিয়ম এবং আমেরিকার স্বার্থে হয় নাই, ট্রাম্প সেটা বলে এটার সাহায্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এটা বন্ধের প্রভাব বাংলাদেশের উপরে পড়েছে। বাংলাদেশের উপরে যেটা পড়েছে, আমি বলবো যে কয়েক ধরনের প্রভাব পড়েছে। এনজিও সেক্টরে এটা বিরাট তছনছ হয়েছে, কারণ আমেরিকার এই ইউএসএআইডির সাহায্যটা একটা আসে হলো তারা দেয় হলো সরাসরি দেয় কিছু কিছু এনজিওকে, ইউএসএআইডি তাদের বিভিন্ন এনজিওকে সরাসরি দেয়। আর কতগুলি দেয় আমেরিকা ভিত্তিক এনজিওর মাধ্যমে। আমেরিকা ভিত্তিক মনে করেন ফর এক্সাম্পল সেভ দ্য চিলড্রেন, এটা আমেরিকা ভিত্তিক এনজিও, তাকে ওখানে সাহায্য দিল, ওরা আবার এখানকার লোকাল এনজিওগুলিকে ভাগ করে দেয়, সেভাবেও কিছু সাহায্য আসে।
কিছু আসে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে, যেমন WHO কিংবা বিভিন্ন ইউনিসেফ কিংবা আদার বিভিন্ন সংস্থার মাধ্যমে। এখন দেখা যাচ্ছে যে এইসব সংস্থায় USAIDর সাহায্য আসে। এর বাইরেও নানা রকম অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে আসে, যেমন ধরেন বদিউল আলম মজুমদারের হাঙ্গার প্রজেক্ট, কিংবা ধরেন অধিকার, কিংবা ধরেন আরো এই জাতীয় যারা অ্যাডভোকেসি প্রোগ্রামগুলি করে, যেমন ইফতেখারুজ্জামানের যে সংস্থাটা আছে। তো এইগুলি, তো আমি বলি যে USAIDর সাহায্যটা বন্ধ হওয়ার এটার কারণে ব্যাপক এফেক্ট হচ্ছে। এখন এনজিওগুলি সেটার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে প্রচুর লোকজন ছাঁটাই করছে। এখন পর্যন্ত আমাদের কাছে খবর হলো 10,000 এনজিও ছাঁটাইয়ের মুখে পড়ছে। বিশেষ করে যে ICDDRB প্রথম রাতে ঘোষণা দিয়েছে 1,000 কর্মী ছাঁটাই করবে, এবং ICDDRB তাদের গবেষণা 90% হইল USAIDর সাহায্যে। তো এটা ব্যাপক প্রভাব পড়ছে। কিন্তু এখন যে প্রশ্নটা এখানে সবচেয়ে বেশি আসছে, যেটা ট্রাম্প প্রথম কালকে বললেন যে এখানে ইন্ডিয়াতে একটা তারা সাহায্য দিয়েছে, নেপালে 8-9টা দেশে দিয়েছে। দুইটার কথা উনি উদাহরণ বলছে। ইন্ডিয়াতে তারা চাইছে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য, সেখানে $21 মিলিয়ন। আর বাংলাদেশে দিয়েছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেনথেন করার জন্য, মানে রাজনৈতিক পরিমণ্ডলটা মানে শক্তিশালী করার জন্য এগুলি দিয়েছে তারা। তো এখন প্রশ্নটা হলো যে ট্রাম্পে প্রশ্ন করছে যে ইন্ডিয়াতে কি এই ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য যদি আমরা সাহায্য দেই, তাহলে এতে আমেরিকার স্বার্থটা কি হবে? আবার প্রশ্ন করছে যে আমাদের দেশে কি এত ভোটার টার্ন আউট হচ্ছে, সেখানে কি আমরা সাহায্য দিচ্ছি? দেই নাই। তার মানে না হলো। আর দ্বিতীয় হলো বাংলাদেশের কথা বলছে, যেখানে হরিলুট হয়েছে, কারণ এমন একটা সংস্থাকে যার নাম কেউ চিনে না, অখ্যাত 2 জন মাত্র কর্মী। তো এই সমস্ত প্রোগ্রামগুলি এসছে আমাদের দেশে, অ্যাডভোকেসি প্রোগ্রাম, মানে ইন্ডিয়াতে এটা নিয়ে কিন্তু ব্যাপক তোলপাড় হচ্ছে। এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে যদি নাম কেউ শুনেনি, মাত্র 2 জনের পরিচয়ে যে এতগুলো টাকা 9-6 হয়, সেটা একটা প্রশ্নের ব্যাপার। নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা হবে। আমরা একেবারে ছোট্ট অনুষ্ঠানে এটা আমি লাস্ট টাইম বলবো যে এগুলি নানা রকম কাভার প্রজেক্টের মাধ্যমে দেওয়া হয়েছে, এবং এই বিষয়গুলি তদন্ত করা দরকার। কারণ এনজিও ভুল মাধ্যমে এসেছে নাকি সরাসরি সাহায্যটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসেছে, সবগুলো একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার। মুক্তিযোদ্ধা নিয়ে অনেক কথাবার্তাই হয় ইদানিং, এবং দৈনিক যুগান্তর আপনাদের পত্রিকায় যে সংবাদটি এসছে, এটি আরো স্পর্শকাতর। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রমরমা সনদবাজিত তো এটা হোক, কিন্তু সবচেয়ে বিস্ময়কর, মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা। মন্ত্রী মোজাম্মেল সাহেবও সাবেক মন্ত্রী, তিনিও ভুয়া মুক্তিযোদ্ধা। তাহলে বেড়ায় যদি ক্ষেত খায়, তাহলে ক্ষেতের কি অবস্থা হবে? ধন্যবাদ। এই প্রতিবেদনটা যে রিপোর্টার করেছে রেজাউল করিম প্লাবন, সে অনেকদিন ধরে খাটাখাটনি করে এবং অনুসন্ধান করে এবং ওখানে স্থানীয়ভাবে গিয়ে ইন্টারভিউ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে এটা তৈরি করেছে। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুতর অভিযোগ, এটা তদন্ত হওয়া দরকার এবং এটা একটা ফয়সালা হওয়া দরকার। এবং একই সঙ্গে আমি বলবো যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থেকে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে যদি এটা করা হয়, সেগুলি আমার মনে হয় এগুলো দেখা দরকার। কারণ মুক্তিযোদ্ধা সনদটা শুধু উনি মুক্তিযোদ্ধা হিসেবে একটা ভুয়া স্বীকৃতি পেলেন তার নন, সেটার মাধ্যমে অনেক সুযোগ সুবিধাও নিয়েছেন মুক্তিযোদ্ধাদের জন্য, তাদের সন্তানদের জন্য, মানে নানা রকম সুযোগ সুবিধা বিগত আমলে ছিল। সুতরাং এই জিনিসগুলি একটা ভালো তদন্ত, নিরপেক্ষ তদন্ত, আমি বলবো যে রাজনৈতিক তদন্ত না, ডেফিনেটলি এই সমস্ত বিষয়ে তদন্ত করা দরকার। কারণ মুক্তিযুদ্ধটা হলো আমাদের জাতির গৌরব, এবং এটাকে হেয় করা যেমন কাম্য নয়, একই সঙ্গে এটাকে ব্যবহার করে কেউ ব্যক্তিগত মানে সুযোগ সুবিধা নেবেন যেটা বাস্তবে তিনি নন, সেটাও কাম্য নয়। আমি মনে করি এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। দৈনিক প্রথম আলোতে যে ছবিটি ছাপা হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, রেসপেক্ট দ্য জেন্ডার হু গেভ ইউ বার্থ। আরেকটি স্লোগান আছে, উই ওয়ান্ট জাস্টিস, পানিশ দ্য রেসিপ্ট। তাহলে এই যে এরকমের দাবি উঠছে, এবং বিশেষ করে চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 3 স্বীকারোক্তি হচ্ছে কেন? আমি এটা বলবো যে এটা সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে এই যে চলন্ত বাসের যে ডাকাতি, সেটা ডাকাতি হয়েছে। ডাকাতির পাশাপাশি ওখানে যারা মহিলারা ছিলেন তাদেরকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবং গতকালকেও একজন আবার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনি অভিযোগ করলেন যে তখনকার সময়ে নারায়ণগঞ্জের ছাত্রলীগের নেতারা তাদেরকে
তাকে দর্শন করেছে। এটা আনএথিক্যাল, ওনাদের যে স্লোগান সেটা তো মানে বলার অপেক্ষাই রাখে না যে মায়ের জাতি এটাকে সম্মান করা দরকার, এবং সেটার বিরুদ্ধে যে একটা প্রতিবাদ হচ্ছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত মানে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়, এবং এটা শুধু নিন্দা না, আমরা কঠোর ভাষায় এই সমস্ত ঘটনার নিন্দা জানাই। আপনি যেটা বললেন যে এটা কেন হচ্ছে, এটা নানা কারণে হচ্ছে। একটা কারণ তো অবশ্যই যে এখানে যারা এই সমস্ত করছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হচ্ছে কিনা সেটা বিবেচ্য বিষয়। আরেকটা কারণ হলো যে আমাদের সামাজিক শিক্ষাটার যে অভাব, যে এখানে নারী পুরুষের যে অধিকার বা মানুষের যে পারস্পরিক সম্মানবোধ মহিলাদের প্রতি, আমাদের দেশে কিন্তু এটা কখনো এভাবে আমরা বলি না যে মানে সম্মানবোধটা নাই তা না। কিন্তু অন্যান্য দেশে দেখা যাচ্ছে, ইন্ডিয়াতে আরও অনেক দেশে প্রচুরভাবে ধর্ষণের ঘটনা ঘটে, এবং সেগুলির কারণটা হলো সেই দেশের কালচারটা ভিন্নতর। এবং কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ, আমরা যখন বাসে যাই, ট্রেনে যাই, একজন মহিলা দেখলে বা বাচ্চা কোলে দাঁড়িয়ে বলি আপনি বসেন। এই যে মূল্যবোধটা, এই মূল্যবোধটাও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এবং সেটা পারিবারিকভাবে স্কুল থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে মানুষ শেখে। সেই শিক্ষার জায়গাটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর দ্বিতীয় হলো যে এই গুন্ডামি পান্ডামি মব এই সমস্ত করে মানে যে যা করবে সেটা কাউকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা যাবে না, এই কালচারটাও কিন্তু এটাকে এফেক্ট করছে বলে আমার মনে হয়। আপনি মবের কথা বললেন, অপরাধ যদি কেউ করে থাকে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলায় সোপর্দ করা দরকার, সেটাই তো নিয়ম। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজ দেখলাম, একজনকে চেয়ারে বসিয়ে জুতা দিয়ে তাকে পিটা হচ্ছে, লাথি দেওয়া হচ্ছে, আবার খুব প্রকাশ্যে একজনের নাম বলে বলছে ভিডিও কর, এই ভিডিওটা ছেড়ে দে। তার মানে আপনি আইনটা নিজে হাতে নিলেন, আবার সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সেই সাহসটাও দেখাচ্ছেন। এই প্রবণতাকে কি বলবো? এটাকে আমি বলবো যে এইটাই হইল যে একটা মানে আমাদের সোসাইটির যে ধ্বংসের মূল কারণ। অপরাধটাকে সে অপরাধ মনে করছে না, গণ্য করছে না, অথবা সে মনে করছে যে আমি অপরাধের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট, এবং এটাকে একটা বিরক্ত মনে করতেছে। সুতরাং এই জিনিসগুলিকে এবং সামাজিক যে আমরা যে একটা কথা আছে না যে অপরাধীকে নয় অপরাধকে ঘৃণা করো, এই যে অপরাধকে বা খারাপ কাজকে ঘৃণা করার যে সংস্কৃতি, সেটা কিন্তু কিছু সময়ের জন্য মানুষ ভুলে যায়। সেই যাতে ভুলে না যায় সেই জন্য একটা সামাজিক আন্দোলনও গড়ে তোলা প্রয়োজন বলে মনে করি। এবং এই ক্ষেত্রে যে সামাজিক মাধ্যমগুলি, সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মিডিয়া মানে প্রতিষ্ঠিত মিডিয়া সবারই দায়িত্ব রয়েছে, এবং এই জিনিসগুলি আমার মনে হয় নিন্দিত হওয়া উচিত সোশ্যাল মিডিয়া যদি একেবারে শেষে, এবং সোশ্যাল মিডিয়াকে ওই ব্যাপারে জবাবদিহিতার মধ্যে আনা দরকার, যেটা ফেসবুক বা যারা এগুলি ব্যবহার করছে সেটা ইমিডিয়েটলি এতে স্টপ করে, কারণ তারা তাদের বাণিজ্যটা যেরকম বুঝে তাদের নৈতিক দায়িত্বটাও সেটা বোঝা দরকার। একেবারে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন ঢাকার রাস্তায় কেউ দাঁড়াচ্ছে যে কোনো দাবি নিয়ে, এবং জলকামান এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ হচ্ছে। তো এই ছবিগুলো কি মিন করে? মানে এই ছবিগুলি তো আমি মনে করি যে এই বিষয়গুলি উভয়টাই কিন্তু মানে কাম্য না। এক হলো যে জিনিসটা হলো যে সমস্ত বিষয়গুলি যেমন আউটসোর্সিং যারা করেন তারাও কি রাস্তায় নেমে রাস্তা দখল করে সমাবেশ করবে? এটা আমি বলবো যে রেজানুল ভাই মিক্সচার আছে, কিছু কিছু দাবি আছে যৌক্তিক, কিছু কিছু দাবি আছে অযৌক্তিক। যেমন আউটসোর্সিং যেটা আপনি বললেন এটা অবশ্যই অযৌক্তিক, কিন্তু আমার দেখা যাচ্ছে যে ভাইবা টাইবা হয়ে গেছে, তারপরে তাকে কোর্টের রায়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এই জায়গাটা কিন্তু মানে কিছু কিছু জায়গায় হচ্ছে বাধ্য হচ্ছে নাকি? যেমন ধরুন লাস্টে এই যে কয়েকটা রায় হলো যে 27তম বিসিএস 17 বছর পরে, আমার একজন ফোনকে বলে যে 17 বছর পরে এখন তাকে চাকরিও দিতে হচ্ছে, তাকে প্রমোশন দিতে হচ্ছে, প্রমোশনও দিতে হচ্ছে। সো এটা কিন্তু একটা আমাদের সিস্টেমের মধ্যে গলদ আছে, সেই গলদটার প্রভাবও কিন্তু পড়ছে। তা আমি মনে করি যে একটা রাষ্ট্র যদি সমস্ত অর্গান যথাযথ কাজ না করে, কোনো একটা জায়গায় গলদ হয়, সেটা বিচার বিভাগে হোক সেটা কিন্তু সমস্যা। তা আমার মনে হয় যে এই সমস্যাগুলি দূর করার জন্য আমাদের মিলিতভাবে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।